Welcome students to my channel The Tutor Time. আজ আমরা ইংলিশ গ্রামারের কমন মিস্টেক্স নিয়ে আলোচনা করব, যেগুলি সচরাচর ছেলেমেয়েরা ভুল করেই থাকে। তো এগুলো একটু কেয়ারফুলি লেখার জন্যে খুবই দরকার। 1 নম্বর রুলসটা দেখো, কিছু কালেক্টিভ নাউন আছে যেগুলির অর্থ প্লুরাল নাউনের মতো, কিন্তু এগুলি ফর্মের দিক থেকে সিঙ্গুলার নাউন, অর্থাৎ ইংরেজিতে বলা যেতে পারে প্লুরাল ইন সেন্স বাট সিঙ্গুলার ইন ফর্ম। টুগেদারনেস বা আনঅ্যানিমাস অ্যাকশন বোঝাতে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব এবং পৃথক পৃথক সত্তা বোঝাতে প্লুরাল ভার্ব হয়ে থাকে। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। যে নাউনগুলো এই ধরনের নাউন তার লিস্ট হচ্ছে এরকম: জুরি, কমিটি, পার্লামেন্ট, ক্রাউড, টিম ইত্যাদি। দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট। দ্য কমিটি হ্যাজ ইস্যুড ইটস রিপোর্ট, অর্থাৎ কমিটি তার রিপোর্ট পেশ করলো বা ইস্যু করলো। এখানে কমিটি কতকগুলো সদস্যের মিলিত বোর্ড, তাকে কমিটি বলা হয়। তারা যদি কোনো কাজে একমত হন, সেক্ষেত্রে এটি সিঙ্গুলার নাউনের মতো ভার্ব হবে। দ্য কমিটি হ্যাজ ইস্যুড, এটা সিঙ্গুলার নাউন। তো কমিটি, দ্বিতীয় সেন্টেন্স, দ্য কমিটি আর ডিভাইডেড ইন দ্য মিটিং, মানে সভাতে কমিটি বিভক্ত হয়ে গেল বা ভাগ হয়ে গেল। অর্থাৎ কি না, কমিটির যারা সদস্য বা মেম্বার রয়েছেন তারা মিটিংয়ে ভিন্ন মত পোষণ করছেন, আলাদা আলাদা মত পোষণ করছেন, মানে নিজেদের মধ্যে বিভাজন হয়ে গেছেন। তাই এটি প্লুরাল ফর্ম, ভার্বটা হবে প্লুরাল ফর্ম। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। 2 নম্বর, নিচের নাউনগুলি ফর্মের দিক থেকে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার, অর্থাৎ প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং। এই যে দেখতে পাচ্ছ, ম্যাথামেটিক্স, ইনিংস, পলিটিক্স, নিউজ, ইকোনমিক্স, সামন্স, ফিজিক্স, গ্যালোজ, বেলোজ, অ্যানালস, রিমেন্স এটসেট্রা। এগুলি দেখতে প্লুরালের মতো, কিন্তু এরা মিনিংয়ের দিক থেকে সিঙ্গুলার। ম্যাথামেটিক্স মানে কি? ম্যাথামেটিক্স সাবজেক্ট, অঙ্ক সাবজেক্ট। এখানে একটা এস দেখে আমরা হয়তো ভেবে নেব এটা বোধহয় প্লুরাল। না, তোমরা জানো ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট, তাই এটা সবসময় সিঙ্গুলার। ম্যাথামেটিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। ম্যাথামেটিক্স একটা শক্ত বা কঠিন সাবজেক্ট। সেরকমই পলিটিক্স ইজ এ ডার্টি গেম। পলিটিক্স একটা নোংরা খেলা, বা রাজনীতি একটা নোংরা খেলা। সিমিলারলি ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। যদিও দেখতে ইকোনমিক্স, এই যে শেষে একটা এস হয়েছে, অনেকেই হয়তো ভাবতে পারে প্লুরাল, কিন্তু না, ইকোনমিক্স একটা সাবজেক্ট, তাই এটা সিঙ্গুলার নাম্বার। এরা সবসময় দেখতে প্লুরালের মতো, কিন্তু এদের মিনিংটা সিঙ্গুলার। 3 নম্বর, কিছু নাউন আছে যেগুলি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই অর্থের দিক থেকে। তার মানে কি, এই নাউনগুলো সিঙ্গুলারও হয়, প্লুরালও হবে, কিন্তু ব্যবহারটা নির্ভর করছে কীভাবে সেটা দেখতে হবে। যেমন কোন নাউনগুলো? শিপ, ডিয়ার, সোয়াইন, ফিশ, মিনস ইত্যাদি। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, হি স 3 শিপ। দেখো 3 শিপস হলো না, অর্থাৎ কিনা এটা প্লুরাল। হি স 3 শিপ।
প্লুরাল, কিন্তু এস বা এস যোগ হয়নি এই নাউনের শেষে, কেবল সংখ্যা দিয়ে এই নাউনের প্লুরালটা বোঝানো হয়েছে। অ্যান্ড সাম সোয়াইন, এই যে সোয়াইনস হলো না, হাম, এই কোয়ান্টিটি বা নাম্বার এটা বোঝানোর জন্যে, সংখ্যাটা বোঝানোর জন্যে সাম এটি ব্যবহার করেছি আমরা। তারপরটা লক্ষ্য করো, দ্য মিনস এমপ্লয়েড বাই ইউ ইজ ইনঅ্যাডিকুয়েট। মিনস মানে হচ্ছে এখানে সংস্থান বা রোজগার, কিন্তু এটা ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার। দ্য মিনস এমপ্লয়েড বাই ইউ ইজ ইনঅ্যাডিকুয়েট। ঠিক আছে, এবারে অল পসিবল মিনস হ্যাভ বিন ট্রাইড, এখানে সমস্ত রকম প্রচেষ্টা, মিনস মানে এখানে প্রচেষ্টা, তখন প্লুরাল হয়ে গেছে, তাই হ্যাভ বিন। 4 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, একটি সেন্টেন্সে যখন পার্সনের বিভিন্ন প্রোনাউনের ব্যবহার স্বাভাবিকভাবে বা ভালো কিছু করা বোঝাতে ব্যবহার হয়, তখন প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, শেষে ফার্স্ট পার্সন, এই সিরিয়াল বা অর্ডারে এটাকে মেনটেন করে। কিন্তু যদি স্বাভাবিকভাবে না বুঝিয়ে দোষ স্বীকার করা এই অর্থে ব্যবহার করা হয়, তখন প্রথমে বসবে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, শেষে থার্ড পার্সন। এই সেন্টেন্স গঠনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। অর্থাৎ কিনা ভালো কাজ বা স্বাভাবিক কাজ করা বোঝাতে যখন তিনটে পার্সনই থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তখন আমরা কীভাবে ব্যবহার করব, ইন শর্ট আমি একটা দেখিয়েছি। তখন দেখো 231, তার মানে প্রথমেই সেকেন্ড পার্সন, তার মানে থার্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, 1 মানে ফার্স্ট পার্সন। এটি ভালো কাজ বা স্বাভাবিক অর্থে ব্যবহার করার জন্য। দ্বিতীয়টি লক্ষ্য করো, 123, তার মানে কোনো দোষ স্বীকার অর্থে যদি ব্যবহার করা হয়, তাহলে 123 অর্থাৎ কি ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। ঠিক আছে, এটি সেন্টেন্স দিয়েও বোঝানো যায়। এক্সাম্পল দিয়েছি, ইউ, রাম অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার। এই যে তিনজন মিলে কাজ করছে, ইউ, রাম অ্যান্ড আই, এখানে তিনটে পার্সনই রয়েছে, কিন্তু প্রথমেই দেখো সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তার মানে কী দাঁড়ালো, 231, যেটা আমি আগে দেখিয়েছি তোমাদের, 231, এটা লক্ষ্য করো। ঠিক আছে, স্বাভাবিকভাবে যখন বোঝায়, কিন্তু যখন দোষ স্বীকার অর্থে বোঝাবে তখন সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, আই, ইউ, হি আর টু ব্লেম। আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, মানে এই তিনজনই দোষী আর কি, এটা বোঝানোর জন্যে। তার মানে 123, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাহলে বোঝার সুবিধা হবে। 5 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, সুপিরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, প্রায়র, এক্সটেরিয়র, এইগুলির পর সব সময় টু বসে, দেন বসবে না, এটি মনে রাখতে হবে। সাধারণত এটি কম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, এইগুলো কম্পারেটিভ সেন্টেন্সেই ব্যবহার হয়। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, দিস ইজ সুপিরিয়র টু দ্যাট। দিস কোন একটা বস্তু, দ্যাট কোন একটা বস্তু, তো এটি ওইটির চেয়ে ভালো কোয়ালিটির দিক থেকে, সুপিরিয়র টু। ওরকম দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য করবে, হি ইজ সিনিয়র টু মি। এই যে টু মি, সিনিয়রের পরে টু বসেছে, সে আমার থেকে বড়। ঠিক আছে, এই জুনিয়র হলে হি ইজ জুনিয়র টু মি, এরকম হবে। 6 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করবে,
সিঙ্গুলার ইন ফর্ম বাট ইউজড অ্যাজ প্লুরাল, অর্থাৎ কিনা নাউনগুলি সিঙ্গুলার কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন জেন্ট্রি, পেজেন্ট্রি, ক্লার্জি, ক্যাটেল, পোল্ট্রি, ফোক, সোয়েন, ভার্মিন ইত্যাদি। এগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু এরা সবসময় প্লুরাল হিসেবেই বসে বা ব্যবহার করা হয়। উদাহরণ সাহায্যে দেখিয়েছি, দেখো, দ্য জেন্ট্রি অফ দ্য সিটি ওয়ার ইনভাইটেড। এই যে ওয়ার, তার মানে প্লুরাল নাউনের ভার্ব বসেছে। দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করো, দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। গবাদি পশুগুলো বা গবাদি পশুরা মাঠে বিচরণ করছে। দ্য ক্যাটেল আর হয়েছে, ঠিক আছে, ক্যাটেল ইজ হবে না। 7 নম্বরটা লক্ষ্য করো, ডজন, স্কোর, 100, 1000, মিলিয়ন, ব্রেথ, ইয়ক, হেড, এইগুলি সিঙ্গুলার এবং প্লুরাল একই রূপ থাকবে, কিন্তু সংখ্যাবাচক ওয়ার্ড দিয়ে এগুলোকে প্লুরাল করতে হয়। কীরকম, হি হ্যাজ 5 ডজন পেন। হি হ্যাজ 5 ডজন পেন, পেন্স নয়, কারণ 5 বলেই দিয়েছি আমি, ডজনের আগে 5 লাগিয়েছি, অতএব এটা প্লুরাল অলরেডি হয়ে গেল। হি হ্যাজ 5 ডজন পেন অ্যান্ড 3 স্কোর পেন্সিলস। এই যে 3 স্কোরস, স্কোরের পরে এটাকে প্লুরাল করতে হয়। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো, শি গেভ মি 300 রুপিস। সে আমাকে 300 টাকা দিল। এই যে রুপিজের আগে 100 এটা করা যাবে না, এটা 300, তার মানে প্লুরাল হয়ে গেল। 8 নম্বরটা লক্ষ্য করো, আর্মস, সিজার্স, স্পেকটাকলস, লেটার্স, স্টকিংস, স্পোর্টস, ট্রাউজার্স, গুডস, মিজলস, প্রেমিসেস, থ্যাঙ্কস, এগুলি সবসময় প্লুরাল হিসেবে বসে এবং ভার্বও বসে প্লুরাল হিসেবে। একটা উদাহরণ দিয়েছি, আর্মস আর গিভেন টু দ্য পুয়ার। এই আর্মস আর সবসময় প্লুরাল হবে, এটা মাথায় রাখতে হবে। 9 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, রুলসটা, যদি দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং একই বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেন্টেন্সটিতে ভার্বটি সিঙ্গুলার হবে। বোঝা গেল? মানে দুটি বস্তু বা ব্যক্তি যদি একই বস্তুকে নির্দেশ করে তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। 1 নম্বর সেন্টেন্স লক্ষ্য করো, ব্রেড অ্যান্ড বাটার, দুটোই কিন্তু ফুড, একই রকম বস্তু বোঝাচ্ছে, তাই এটি ভার্বটা কী হবে, সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। বোঝা গেছে? তারপরে 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, স্যুপ অ্যান্ড স্যালাড ইজ টু লাইট এ লাঞ্চ। এই যে স্যুপ অ্যান্ড স্যালাড একই রকমের খাবার, তাই ভার্বটা সিঙ্গুলার, ইজ। এবারে 10 নম্বর রুলটা লক্ষ্য করো, উইস এই ওয়ার্ডটির সাথে 4টি ভার্ব ব্যবহৃত হয়। কি কি? ওয়ার, হ্যাড, উড, কুড। একটা সেন্টেন্স দিয়ে দেখিয়েছি, আই উইশ আই ওয়ার এ বার্ড। এই যে এখানে ওয়ারটা ব্যবহার করা হয়েছে, এখানে আয়ের পরে ওয়াজ হওয়ার কথা, আয়ের সঙ্গে সাধারণত ওয়াজ হয় আমরা জানি। যদি কেউ এমন লিখত, আই উইশ আই ওয়াজ এ বার্ড, তাহলে এটা কিন্তু ভুল হতো। লিখতে হবে আই উইশ আই ওয়ার এ বার্ড। এটা আনরিয়েলাইজেবল, তার মানে কাল্পনিক কোনো চিন্তা বা ভাবনা যদি হয় তাহলে এরকম প্রয়োগটা হয়। আই উইশ আই হ্যাড বিন ইয়ং। এই যে আই হ্যাড বিন ইয়ং, এটা একটি অতীতের ঘটনাকে
আক্ষেপের সঙ্গে বোঝানো হচ্ছে। আই উইশ মানে আমার ইয়ং হতে ইচ্ছা হচ্ছিল, এটা তো সম্ভব নয়, যেহেতু এটা পাস্ট পেরিয়ে গেছে, তাই এই ল্যামেন্ট ওভার দ্য পাস্ট হ্যাপেনিংস এই অর্থে আই হ্যাড। এরপরে এই যে বিসাইডস, ইউজ অফ বিসাইডস অ্যান্ড বিসাইড, এই প্রয়োগগুলো খুবই ইম্পর্ট্যান্ট, দেখতে হবে। বিসাইডস মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, আর বিসাইড মানে হচ্ছে পাশে। একটা সেন্টেন্সই বুঝিয়েছি, বিসাইডস মাই সন মাই কাজিন অলসো স্যাট বিসাইড মি। তাহলে প্রথম এই যে বিসাইডস মানে ছাড়া, বিসাইডস মাই সন আমার পুত্র ছাড়াও, মাই কাজিন অলসো স্যাট বিসাইড মি আমার পাশে বসলো। তাহলে বিসাইডস আর বিসাইডে মানে বোঝা গেল? ঠিক আছে। এরপরে ইউজ অফ বিটুইন অ্যান্ড আমং। বিটুইন অর্থাৎ দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে বোঝালে পরে বিটুইন, অনেক বা বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝালে পরে, অনেকের মধ্যে বোঝালে পরে এমন। তোমরা আগেই হয়তো জানো এগুলো, যাকে তবু বলছি। দ্য মানি ওয়াজ ডিভাইডেড নট বিটুইন হিজ টু সন্স। এই যে বিটুইনের পরে টু সন্স, বাট অ্যামং অল হিজ ইস্যুস। কি হলো সেন্টেন্সটা? দ্য মানি ওয়াজ ডিভাইডেড নট বিটুইন হিজ টু সন্স অনলি। তার দুই সন্তানের মধ্যেই টাকাগুলো ভাগ করে দেননি বা দিলেন না, শুধুমাত্র দুই সন্তানের মধ্যেই টাকাগুলোকে ভাগ করে দেননি, তার সমস্ত সন্তানের মধ্যে ভাগ করেছেন। অল হিজ ইস্যুস, তার আগে দেখো এমন বসেছে, ঠিক আছে? বা এমনের পরে অল হিজ ইস্যুস, অনেক ছেলে মেয়েদের মধ্যেই। 13 নম্বরটা লক্ষ্য করো, দুটি অতীতকালের ঘটনাকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় বা প্রকাশ করার সময় যে ঘটনাটি আগে ঘটেছে সেটিতে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং যে ঘটনাটি পরে ঘটেছে সেটিতে সিম্পল পাস্ট টেন্স হবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, দেখো। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দুটো ঘটনা, পেশেন্ট হ্যাড ডায়েড মানে রুগীটি মারা যাওয়া, আর ডাক্তার আসা। সেন্টেন্সটাই বোঝা যাচ্ছে যে রুগীটি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আগে এসেছে না রুগীটি আগে মারা গেছে? রুগীটি আগে মারা গেছে, তারপরে ডাক্তার এসেছে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এই যে পাস্ট পারফেক্ট, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার পরে এসেছেন, তাই সিম্পল পাস্ট টেন্স। এবারে 14 নম্বর, ইউজ অফ বিফোর, বাই অ্যান্ড উইদিন। এই বিফোর, বাই এবং উইদিন কোথায় বসে সেটি একটু ভালো করে বুঝতে হবে। বিফোর এবং বাই এটি ব্যবহার করা হয় পয়েন্ট অফ টাইম বোঝাতে, একটা নির্দিষ্ট সময় বোঝানোর জন্যে বাই এবং বিফোর বসানো হয়। উইদিন ব্যবহার করা হয় পিরিয়ড অফ টাইম বোঝাতে, একটা সময়কালকে বোঝায়। এক্সাম্পল সঙ্গে বুঝিয়েছি, ইউ মাস্ট কাম ব্যাক বাই 3 PM। এই যে 3 PM এর মধ্যে ফিরে আসা, তাই তার আগে বাই বসেছে, ঠিক আছে? মানে পয়েন্ট অফ টাইম, এই যে 3 PM এটা পয়েন্ট অফ টাইম, তাই এর আগে বাই বসেছে। হি কেম ব্যাক উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে তিনি ফিরে এলেন। এই যে 1 ঘন্টা টাইমটা এটা নির্দিষ্ট সময় নয়, এটা পিরিয়ড অফ টাইম, তাই তার আগে উইদিন বসেছে।
3 নম্বর সেন্টেন্সটা, ইউ মাস্ট কাম ব্যাক বিফোর 3 PM। এই যে 3 PM এটা একটা পয়েন্ট অফ টাইম, তাই তার আগে বিফোর বসেছে। এবারে আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে ধরনের কথাবার্তা, তার মধ্যে আমি একটি তুলে ধরেছি। মিস্টার রায় আমাদের ইংরেজি শিক্ষক। এটি অনেকেই এই সেন্টেন্সটি বলে থাকে, মিস্টার রায় ইজ আওয়ার ইংলিশ টিচার। এটি কিন্তু ঠিক না, ইনকারেক্ট। তাহলে কারেক্টটা কি? মিস্টার রায় ইজ আওয়ার টিচার অফ ইংলিশ। তাহলে মনে রাখতে হবে ইংলিশ টিচার এটি কিন্তু ভুল, টিচার অফ ইংলিশ এটি আমাদের কারেক্ট ওয়ার্ড বা কারেক্ট প্রয়োগ আর কি। তারপরটা লক্ষ্য করো 16 নম্বর, আমার বাবা শিক্ষা লাইনে আছেন। অনেকেই হয়তো বলে দেয় আমার ভাই শিক্ষা লাইনে আছেন, আমার মিসেস শিক্ষা লাইনে আছেন, কিন্তু ভুল। তাহলে ঠিকঠাক কী হবে? আমি দুটোই দেখিয়েছি নিচে। মাই ফাদার ইজ ইন দ্য টিচিং লাইন। মাই ফাদার ইজ ইন দ্য টিচিং লাইন, এটি ভুল, ইনকারেক্ট। কারেক্টটা হচ্ছে দেখো, মাই ফাদার ইজ ইন দ্য টিচিং প্রফেশন। তাহলে টিচিং লাইন হবে না, টিচিং প্রফেশন হবে। বোঝা গেছে? ঠিক আছে, আজ এই অবধি। আবার আগামীকাল তোমাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো। শেষে তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার ভিডিওটি দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আবার নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। এবং তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও যখনই নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে অলরেডি পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।